সাদা কাগজটিতে কিছু লেখা। মাসুক চশমা ঠিক করে পড়তে শুরু করলো। ডাক্তার মাসুক, জানি না আপনি এই লেখাটুকু কখনো পড়তে পারবেন কি না। চারিদিকের পরিবেশ বিবেচনা করলে না পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আমি লিখছি, জানি না বেঁচে থাকবো কি না। প্রচণ্ড খারাপ আমার শরীর। জীবনের শেষ মুহূর্তে ভুলগুলো আমাকে শেষ করেছে। যদি মরে যাই, আমার হেমাকে দেখে রাখবেন, আমার হেমাকে আশ্রয় দিবেন। দোহাই লাগে আপনার। আমি আপনার চোখে হেমার জন্য মায়া দেখেছি। আমি অল্প দিনে বুঝেছি ওকে আপনি ছাড়া কেউ ভালো রাখতে পারবেন না। আমি আমার ভাই ভাবির আমানত সামলে রাখতে পারিনি। আমি যদি কখনো মরে যাই আর আপনি এই লেখাগুলো পড়েন, আমার আমানত আপনাকে দিলাম। লজ্জা লাগছে, তবু বলি, আমি চেয়েছি আপনি হেমাকে বিয়ে করেন, কিন্তু একটা পাগল মেয়েকে বিয়ে করে কোনো সুস্থ মানুষ নিজের জীবন নষ্ট করবে, তাই আপনার ওপর ছেড়ে দিলাম। কিন্তু আপনার কাছে একটা আবদার করলাম ডাক্তার, আমার বাচ্চাটাকে অন্তত মাথার ছাদ দিয়েন, ওকে একটু ভালো রাখেন। সরাসরি কথাও বলতে চেয়েছি কিন্তু পারিনি, সেসব লজ্জার কথা। আর কিছু কথা আমাদের একান্ত ব্যক্তিগত, পরিবারের প্রেমে সেই কথাগুলো অবুক্তই রেখে দিলাম। হাত জোর করছি, হেমাকে বাঁচান। আমার মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে আসছে। হাতের লেখাগুলো প্রচণ্ড এলোমেলো, হয়তো ভীষণ খারাপ অবস্থায় লিখেছেন। মাসুক স্তব্ধ হয়ে গেল। জীবনে হুট করে এমন কিছু ঘটে যায় যা সুখ আর কষ্ট দুটো একসাথে নিয়ে আসে। ভাগ্য, ভাগ্যে বিশ্বাসী মাসুক। অন্তর যা চেয়েছিল সেটি মঞ্জুরি নিয়ে নিজে হেঁটে এসেছে, কিন্তু তার ফল যে খতিব সাহেবকে হারাতে হলো। মাসুক শান্তনুর দিকে চেয়ে সে বলল, এর অর্থ খুবই সহজ। খতিব সাহেব নয়, ওনার স্ত্রী আর ওনার স্ত্রীর ভাই হেমার বাবা মায়ের খুনের সাথে জড়িত। এখন মাসুক প্রশ্ন করলো। শান্তনু বলে, এখন কি তোমার জানে মনের আইসক্রিম শেষ পর্যায়ে? এবার চলো, তোদের বিয়ে করায়। মাসুক এলোমেলোভাবে চোখের পলক ফেলে এরূপ কথায়। কথা ঘুরিয়ে প্রশ্ন করে, তুই এটা কোথায় পেলি? সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলাম, তাদের বাড়ি সার্চ করেছে। ওনার ছেলে আর ছেলের মামার কুণ্ডুলি বের করতে মানুষ লাগিয়েছে, সেসব আমার হাতে ছেড়ে দে। কাজে ডাকবো? বিয়ে সমাজের রীতি, ফুল সমতুল্য এক নারীর প্রতি শ্রদ্ধা ও দায়িত্ব নেওয়ার মহৎ দায়। একে অপরের হাত ধরে জীবন পাড়ি দেওয়া, নতুন পথে পা ফেলার প্রতিশ্রুতি। মাসুকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হলেও তার অন্তর গভীর এক আনন্দে টইটুম্বর। মায়ের নীরব সম্মতি, বাবার চোখে সেই শান্ত স্নেহময় আশ্বাস যেন তার আত্মাকে পূর্ণ করেছে। তিনি নিশ্চয়ই তার জীবনসঙ্গীকে বোঝাতে সক্ষম হয়েছেন। তবে মৃদুল ও রিমার মুখে হতাশার ছাপ স্পষ্ট। তাদের এই সিদ্ধান্তে কোনো আনন্দ নেই, বরং চাপা বিরক্তি। মাসুক হেমাকে কিছুটা আলাদাভাবে প্রশ্ন করল। তুমি আমাকে চাও সারা জীবনের জন্য? হেমা নির্বোধের মতো প্রশ্ন করে, তুমি আমার সাথে থাকবে না? থাকবো। তুমি চাও আমি থাকি? হ্যাঁ হ্যাঁ, চাই। আমাকে ভালো লাগে, পছন্দ হয়? হেমা ভীষণ আগ্রহী গলায় মাসুকের মুখ ছুঁয়ে বলল, তুমি খুব সুন্দর, তোমাকে আমার ভালো লাগে। মাসুক হুট করে হেমার হাতটা সরিয়ে দিল, বলল, এখন আমায় ছুতে পারবে না। হেমা হতাশ হয়ে প্রশ্ন করে, কেন? আমাকে স্পর্শ করতে হলে তোমার আমাকে বিয়ে করতে হবে। বিয়ে ছাড়া যদি তুমি আমায় স্পর্শ করো, হুটহাট জড়িয়ে ধরো, সেটা একটা ব্যাড হ্যাবিট। বিয়ে অর্থ বুঝো হেমা? বুঝাও। হেমা অদ্ভুত জোরালো কণ্ঠে বলে উঠল। বিয়ে অর্থ হচ্ছে আমি সম্পূর্ণটা তোমার। তুমি চাইলে আমাকে ছুঁয়ে দিতে পারবে। বিয়ে করলে আমি সব সময় তোমার সাথে থাকবো, তোমাকে ছেড়ে যাব না কখনো। তুমি আমার কাছে যে কোনো আবদার করতে পারবে। হেমা শুনল, তার মন বলেছে এটা সে চায়, মাসুককে সে চায়। অন্তর চিৎকার করতে শুরু করলো নীরবে। মাসুক বলল, করবে বিয়ে? তুমি আমাকে ছেড়ে যাবে না তো বিয়ে করলে? মাসুক হেমার সঙ্গে তার নরম কণ্ঠ বজায় রেখে বলল, কখনো যাব না। আমি তোমাকে কি বুঝিয়েছি? নিজের ইচ্ছা প্রকাশ করতে শিখিয়েছি না? বলো তোমার মন কি চায়? আমাকে চায় নাকি একা থাকতে চায়?
আমি তোমাকে চাই, প্লিজ আমাকে তোমার কাছে রাখো, না হয় ওরা আমাকে মেরে ফেলবে। আমার বাবা মাকেও মেরেছে, ওরা আমার কাছেও আসতে চায়। আমি লুকাও আমায় তোমার কাছে, প্লিজ প্লিজ প্লিজ। অনেক সময় পর সান্ত্বনা বেগমের মুখে এক টুকরো হাসির আভা ফুটে উঠল। তবুও কোথাও যেন মনের গভীরে রয়ে গেছে একরাশ দ্বিধা। জহির সাহেবের চোখে নীরব আশ্বাসে সেই সংশয়টুকু কিছুটা হলে লাঘব হয়েছে। হেমার মুখে খুশির ঝিলিক, যদিও তার মস্তিষ্কের স্মৃতি ধারণ ক্ষমতা আছে, তবু সে মাসুককে চায়, সব সময় চায়। কাজী সাহেবের কৌপুলের সাথে সাথে সে মিষ্টি হাসি ছড়িয়ে দিল সবার উদ্দেশ্যে, যেন পুরোটা না বুঝলেও সে এই মুহূর্তে খুশি। শান্তনু নিঃশব্দে আইনি সব দিক সামলে নিয়ে তাদের নতুন পথ চলাকে নির্ভর করে দিল। কাজী সাহেব সংকোচে ছিলেন, এই বিয়ে কি জায়েজ হবে? কিন্তু হেমার অভিভাবকের সম্মতি এবং পরিস্থিতি বিবেচনায় এখানে কোনো ভুল নেই। মাসুকের পালা এলে মাসুক গভীর দৃঢ় সুরে বলে উঠল। শর্ত লিখুন কাজী সাহেব। মাসুকের এমন কথায় উপস্থিত সকলেই বিস্মিত। বিয়ে করেছে আবার কেমন শর্ত? কাজী সাহেব মাসুকের দিকে চেয়ে বলল। হেমার বর্তমান মানসিক অবস্থা বিবেচনা করে এবং তার চাচা খতিব সরোয়ারের ইচ্ছাকে স্বীকৃতি দিয়ে আমি সজ্ঞানে হেমাকে স্ত্রী রূপে গ্রহণ করছি। তার ভরণ পোষণ, চিকিৎসা এবং নিরাপত্তার পূর্ণ দায়িত্ব আজ থেকে আমার। তবে এই শর্ত যে ভবিষ্যতে সে যদি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং আমার সাথে জীবন অতিবাহিত করতে না চায়, সেক্ষেত্রে আমি তাকে মুক্তি দিতে বাধ্য থাকব। এই বিষয়ে আমি পূর্ণ সম্মতি প্রদান করলাম। মৃদুল তেতে ওঠে। ছোট্ট ভাইয়ের বাড়াবাড়ি নিতে পারছে না সে একেবারেই। চট করে তিক্ত কণ্ঠে বলে ওঠে। তোর ঢং শুরু থেকে দেখছি, বিয়ে ছেলে খেলা নাকি? করলি আর ছাড়লি। মাসুক ভাইয়ের কথায় কান দিল না। কাজী সাহেবকে বলল বিয়ের কার্যক্রম শুরু করতে। দ্রুততম সময়ে কবুল বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সবটুকু করতে স্বল্প সময় নিয়েছে। হেমা মাসুকের দিকে চেয়ে বলল। বিয়ে কি হয়ে গেছে? হেমা ঠোঁট চেপে হেসে তাকিয়ে আছে মাসুকের দিকে। সে উত্তরের অপেক্ষায়। মাসুক বলল, বিয়ের কার্যক্রম অতিরিক্ত সাদামাটা। সান্ত্বনা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে ছেলের দিকে এগিয়ে এলেন। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। তোর নিয়ত ভালো বলে বিরুদ্ধে যায়নি, কিন্তু আমার মায়ের মন ছেলেকে খারাপ হতে দেখতে পারবো না। সেদিকে খেয়াল রাখিস। ভালো থাক দুজনেই। বিয়ে সম্পূর্ণ হয়েছে। রাতের খাওয়া শেষে শান্তনু বিদায় নিল। আর হেমার জন্য নিয়োগ করা নার্সও তার দায়িত্ব শেষ করে হেমার কাপড়গুলো মাসুকের ঘরে গুছিয়ে রেখে চলে গেল। আজ থেকে নার্সের নাইট ডিউটি নেই। হেমা খাওয়া দাওয়ার পর শরীরের এক অলসতা অনুভব করেছে, যেন ক্লান্তি তার সমস্ত সত্তা ছেয়ে গেছে। সে হেলে দুলে হাঁটতে হাঁটতে নিজের রুমের দিকে যেতে চাইল। ঠিক তখনই মাসুক তার হাত টেনে ধরে বলল। কোথায় যাচ্ছ? তার হাতের উষ্ণতা হেমার মনোযোগ ফেরালো। মাসুকের চোখের গভীর দৃষ্টি, যেন এক অজানা আহ্বান লুকিয়ে আছে। হেমা বুঝল না, এগিয়ে এসে বলল। আমার না ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। মাসুক বলে। এসো আমার সাথে। হেমাকে নিজের ঘরে নিয়ে আসে মাসুক। হেমার লাগেজটা পাশে সরিয়ে রাখলো। হেমার বাহুতে দুহাত চেপে তাকে বসিয়ে দিয়ে বলল। আজ থেকে এটা তোমার ঘর। হেমা অবাক হয়ে প্রশ্ন করে। কিন্তু এখানে তো তুমি থাকো, তোমার ঘর আমি নিব না, পরে তুমি আমাকে বকা দিবে। মাসুক হেসে জবাব দেয়, বকবো না। এটা এখন শুধু আমার না, আমাদের ঘর। তুমি এখানেই থাকবে আমার সাথে। বিয়ে করেছি ভুলে গেছো? এখন থেকে প্রতি মুহূর্তে তুমি আমার সাথে থাকবে। হেমা এদিক ওদিক চোখ ফেরায়। মাসুকের ঘর চেয়ে চেয়ে দেখল। ঠিক ওই ঘ্রাণটা আবারও আসছে, হেমার প্রিয় ঘ্রাণ। বুক ভরে নিঃশ্বাস নিয়ে এই সুবাস নিজের মধ্যে ধারণ করে। মাসুক দরজা বন্ধ করে এসে হেমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। শুয়ে পড়ো। হেমা কোনো বাক্য ব্যয় না করে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। মাসুক তার পাশে এসে বিছানায় পিঠ এলাতে চাইলে হেমা লাফিয়ে উঠল, বলল। তুমি এখানে ঘুমাচ্ছ কেন? মাসুক সোজা হয়ে বসল, বিস্ময় ভীত দৃষ্টি হেমার দিকে। এ আবার কোন নতুন জ্বালা? মাসুক প্রশ্ন করে।
কোথায় ঘুমোবে? না না, আমি তোমার সাথে ঘুমাবো না, তুমি অন্য কোথাও যাও, ভালো লাগে না। আমি একা ঘুমাবো বিছানায়, তুমি অন্য কোথাও যাও। মাসুক ভেবেছিল হেমা হয়তো এই বিষয়টাকেও স্বাভাবিকভাবে গ্রহণ করবে, কিন্তু তার প্রতিক্রিয়া অন্যরকম। অবুঝ হলেও একটি পুরুষের সঙ্গে একসাথে থাকা হেমার কাছে অস্বস্তিকর। মেয়েটি কেমন যেন অস্থির হয়ে উঠেছে, চোখে মুখে তার ছাপ স্পষ্ট। মাসুক পরিস্থিতি বুঝে নিজেকে সামলানোর চেষ্টা করলো। সে নরম স্বরে বলল, আচ্ছা, তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে শুয়ে পড়ছি, কেমন? হেমা রাজি হয়, আরাম করে শুয়ে পড়ে। মাসুক বাধ্য হয়ে জমিনে শুয়ে পড়ল, ঠিক হেমার দিকে। বাতি নেভায়নি, হেমা অন্ধকারে ঘুমাতে পারে না বলে। হাতের পিঠ কপালে ঠেকিয়ে চোখ বুজতেই হেমা উকি দিয়ে বলল, তুমি কি একা ভয় পাচ্ছ? একা ভয় পেলে আমায় ডাকবে কিন্তু। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। মাটিতে বারবার অবস্থান পাল্টাতে পাল্টাতে মাসুক অবশেষে ঘুমিয়ে পড়ে। প্রচণ্ড পিঠ ব্যথার সত্ত্বেও আজ তার মনে এক ধরনের শান্তি বিরাজমান, যা এতদিন অনুপস্থিত ছিল। হঠাৎ করে কোনোই শক্ত জমিনে লেগে গেলে ব্যথায় কুঁকড়ে ওঠে মাসুক। কষ্ট সহকারে চোখ মেলে তাকায়। মাটিতে ঘুমোনো তার জন্য কখনোই স্বস্তিকর ছিল না। তীব্র বিরক্তি নিয়ে চোখ মেলতে ভয় পেয়ে যায়। হেমা মাটিতে বসে তার বড় বড় চোখে তাকিয়ে আছে। বিস্মিত স্বরে সে বলল, কি হলো? তুমি এখানে কেন? হেমা জবাব দেয় অকপটে। তোমাকে ঘুমাতে দেখেছি। আদুরে ভঙ্গি, মায়ায় পরিপূর্ণ আদল। মাসুকের দৃষ্টি শীতল হয়ে আসে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি, সম্পূর্ণ প্রস্ফুটিত নয়, শান্ত স্থির চিত্র। মাসুক আপনা আপনি বলে ফেলে, জীবনটা হুট করে পরিবর্তন করে ফেললাম, তাই না? এই হুট করে নেওয়া সিদ্ধান্তগুলো ভীষণ সুন্দর হয়। বাক্যজোড়ায় হেমার বোধগম্যতার বাহিরে। ঠোঁট কামড়ে চেয়ে রইল। মাসুক হেমার চোখ পানি চেয়ে বলল, তুমি আমাকে কখনো বুঝবে? হেমা নির্বাক। মাসুক আকুল হয়ে বলল, তুমি আজকাল ভীষণ নীরব, হেমা। হুম। আমার সাথে কথা বলো না কেন? চুপচাপ থাকো কেন? তোমার মনে কোনো কথা থাকলে বলো। হেমা ঢোক গিলল আলগোছে, বলল, আচ্ছা, তুমি কি এখন থেকে আমার সাথে ঘুমাবে? মাসুক ধীর স্থির গতিতে মাথা তোলায়, যার অর্থ হচ্ছে হ্যাঁ। হেমাও বুঝবার ন্যায় মাথা তোলালো। মাসুকের টি শার্টে হাত রেখে চুপ হয়ে রইল। মাসুক ডান হাত ছাড়িয়ে দেয়, বলে, তুমি বলেছিলে আমার গায়ের ঘ্রাণ তোমার পছন্দ, মনে আছে? হেমা ছোট্ট করে জবাব দেয়। হুম। এসো, বুকে মাথা পেতে ঘুমাবে। হেমা মগ্ন হয়ে পড়ল ভাবনায়, যেন মনের গভীরে কোনো সিদ্ধান্তে দোলাচলে দুলছে। মাথা পেতে দেবে কি দেবে না, এই দ্বিধায় বন্দি তার মন। মাসুকের ইচ্ছে অন্যরকম। সে চায় হেমার এই সূক্ষ্ম অনুভূতিগুলো ধীরে ধীরে জাগ্রত হোক, যেন সে তার মস্তিষ্কের শক্তিকে পুরোপুরি কাজে লাগিয়ে নিজেই বিচার করতে শেখে, যেখান থেকে হেমা নিজেকে চিনতে পারে, তার জীবনকে সজ্ঞানে পরিচালিত করতে পারে। এক বর্ণাতীত আকাঙ্ক্ষা যেন মাসুকের হৃদয়ে। হেমার স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশের প্রতীক্ষা। হেমা অনেকটা ভেবে চিনতে মাথা পেতে দিল। এক শীতলতা নেমে এলো মাসুকের অন্তরে। হেমা আগেও তাকে জড়িয়ে ধরেছে, একেবারে অনুভূতি ভিন্ন। মাসুক গভীর কণ্ঠে জানতে চাইল, মাথায় হাত বুলিয়ে দেব? হুম। মাসুক হেমার চুলে গভীরে হাত রাখে, আলতো হাতে বিলি কেটে দিতে লাগলো। হেমা নিশ্চুপ, স্তব্ধ। মাসুক বলল, তোমার যখন ইচ্ছে তখনই আমার বুকে মাথা পেতে দিতে পারো। তুমি ব্যথা পাবে না? মাসুক নিঃশব্দে হেসে জবাব দেয়। শান্তি বাবু, যেমন এখন পাচ্ছি। এক সুবাসিত ঘ্রাণে মোহিত হলো হেমা। ভীষণ ভালো লাগছে তার। ঝড়ো নিঃশ্বাস ফেলে মাসুককে দুই হাতে পেঁচিয়ে ধরে চোখ বোঝে। মাসুক বলে, এতদিন বাধ্যবাধকতার মাঝে তোমায় ভুল সঠিক খারাপ ভালো শিখিয়েছি। এখন তোমায় শিখাবো অধিকার, যত্ন, সম্পর্ক আর আর ভালোবাসা। হেমার মস্তিষ্কে শেষের শব্দটি গেঁথে যায়। বহুবার শুনেছে এই শব্দ, মনে পড়ছে তার। মাসুকের বুকে মুখ গুজে বিড়বিড় করল, ভালোবাসা? বুঝো তুমি?
বাবা মা আমাকে ভালোবাসে? পরিষ্কার জবাব। মাসুক হুট করে হেমাকে জড়িয়ে ধরল দুই হাতের সাহায্যে। হেমা অদ্ভুত এক অস্থিরতা অনুভব করলো, কিন্তু কিছু বলতে পারল না। নাম না জানা অনুভূতি তালগোল পাকিয়ে যাচ্ছে তার মধ্যে। বাবা মা ব্যতীত পৃথিবীতে আরও অনেক রকমের ভালোবাসা আছে হিমা। আমি বুঝি না, তোমার কথা বুঝি না। কি সব বলছো তুমি? আমি তোমার কি হই? তুমি একটা মাশরুম। তুমি আমার বন্ধু হও। হেমা মুখ তুলে তাকায়। মাসুকে দুই হাত ভাঁজ করে রাখলো, সেখানে থুতনি ঠেকিয়ে চাইলো তার দিকে। বলল, তুমি খুব ভালো, আমার ভালো বন্ধু। আমার সব কথা শোনো। মাসুকের হাত আলতোভাবে এগিয়ে এলো। হেমার মুখের কাছে এসে থাকা চুলগুলো সরিয়ে দিল নিঃশব্দে। তার গভীর দৃষ্টি যেন এক শান্ত সমুদ্র, যেখানে তরঙ্গের ছন্দ লুকিয়ে আছে। হেমা হয়তো কিছুই বুঝে না, কি অর্থ লুকিয়ে আছে এই স্পর্শে, এই চোখের ভাষায়। কিন্তু মেয়েটি স্পর্শ আদরে কণ্ঠ আজকাল মাসুকের হৃদয়ে অদ্ভুত এক ঝংকার তোলে, যেন প্রতিটা মুহূর্তে সে নতুন করে জাগ্রত হয়। এক অনুভূতির দেওয়াল দুলে ওঠে। আমি এখন আর তোমার বন্ধু নই। হেমার মুখের হাসি বিলীন হয়ে গেল। বন্ধু নয়। হুট করে সরে যেতে চাইল মাসুকের সান্নিধ্য থেকে। মাসুক তাকে থামায়। হেমা বিচলিত হয়ে প্রশ্ন করে, তুমি আমার বন্ধু না? তুমি কি চলে যাবে? আমি তোমাকে যেতে দিব না। হারিয়ে ফেলা আর হারিয়ে যাওয়ার ভয় হেমার মাঝে। মাসুক তাকে টেনে শক্ত করে জড়িয়ে ধরল। বলল, শান্ত হও, বন্ধুর চেয়েও বেশি। আমি এখন তোমার। ধীরে ধীরে বুঝবে আমি কোথাও যাচ্ছি না হিমা, এখন ঘুমিয়ে পড়ো। আমি ঘুমাবো না, তুমি চলে যাবে আমি ঘুমিয়ে গেলে। মাসুক হাসল। বলল, তুমি তো আমাকে আটকে রেখেছো, আমাকে জড়িয়ে ধরে রেখেছো, কিভাবে পালাবো? হেমা আরো শক্ত করে মাসুককে জড়িয়ে ধরে বলল, এখন আর যেতে পারবে না, আমি ধরে রেখেছি। হেমা ধীরে ধীরে ঘুমের গভীর রাজ্যে তলিয়ে গেছে। মাসুকের বুকে মাথা পেতে শক্ত জমিনে যেন পিঠের উপর এক নিরন্ত্রণ অত্যাচার চালাচ্ছে। তবুও মাসুকের চিত্তে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। অর্ধ রাত অব্দি মাসুকের চোখে ঘুম এলো না। হেমার শান্ত গভীর নিঃশ্বাস তার অস্তিত্বকে স্পর্শ করে যাচ্ছে। শেষ রাতে হেমার নিঃশ্বাসের ছন্দে তলিয়ে মাসুকও চোখ বুঝে এলো। স্ত্রীর স্নিগ্ধ কেশ মৃদু হাতে গেঁথে তাকে পুতুলের মতো সাজিয়ে রেখে এসেছে মাসুক। নতুন বউরূপে ঘরে বসিয়ে কর্মস্থলে এসেছে বেশ কিছুক্ষণ হলো। সদ্য বিবাহিত পুরুষের মন ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হয় অবুঝ স্ত্রী ভালো থাকা নিয়ে। ক্যামেরায় তার প্রতিচ্ছবি স্পষ্ট, তবুও কণ্ঠস্বর না শুনে তার অন্তরে এক দণ্ড স্বস্তি নেই। তাই তো বারবার ফোন তুলে নেয় হাতে সুযোগ পেলেই। এদিকে রোগীদের আনাগোনা চলমান। তাদের নিত্য অভিযোগ তারা নাকি শীঘ্রই পাগল হতে চলেছে। মাসুক একটানা উত্তর দিচ্ছে, এইসব কেবলই তাদের মনের বিভ্রম। অথচ তাতে শান্তি মিলছে না কারোর। নিজেকে পাগল প্রমাণ করতেই হবে। নাদিম এসে বলল, স্যার একজন এসেছে আপনার সাথে দেখা করতে, বলছে আর্জেন্ট। মাসুক অল্পখানি পানি খেয়ে কাঁচে গ্লাস ঢেকে রেখে বলল, কে? শান্তনু? নানা শান্তনু দা না, একটা মধ্যবয়স্ক লোক। মাসুককে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, এটা আর কেউ নয়, জব্বার সাহেব। জানানো হয়েছে তাকে বিয়ের ব্যাপারটা। মাসুক আশাও করেছিল উনি এসে হাজির হবেন। জব্বার সাহেব হনহনিয়ে ঢুকে পড়লেন কেবিনে, যেন আঘাত করবেন মাসুককে। ভীষণ রকমের ক্ষিপ্ত সে। এসেই প্রশ্ন ছুড়লেন, আপনাকে কে অধিকার দিয়েছে আমাদের বাড়ির মেয়েকে আমাদের অনুমতিবিহীন বিয়ে করার? ভাবলেশীন মাসুক হুঙ্কারের কর্ণপাত করলেও গায়ে মাখছে না। সে উল্টো প্রশ্ন করে, বোন জামাই হারানোর বেদনা কাটিয়ে উঠেছেন? হতবাগীর চরম পর্যায়ে জব্বার সাহেব। তার প্রশ্নের বিপরীতে অদ্ভুত প্রশ্ন। সে বলল, আপনার নামে আমরা মানহানির মামলা দেব। জোর করে বিয়ে করেছেন আপনি হেনাকে, আর এই বিয়ে জায়েজ না। হেনা তার সম্পূর্ণ জ্ঞানে নেই। মাসুক সীমিত হেসে জবাব দেয়,
হেমা সম্পূর্ণ জ্ঞানে নেই, কিন্তু তার প্রয়াত অভিভাবক তার সজ্ঞানে আমায় অনুমতি দিয়ে গেছেন। জব্বার সাহেব কপাল কুঁচকান। মানে? মানেটা নিয়ে আমি আদালতে বুঝিয়ে এসেছি, আপনারাও বুঝবেন, একটু সময় দিন। এত তাড়াহুড়োর কিছু নেই। খতিব সাহেব শোক কাটান। আচ্ছা, আপনারা আদৌ শোকে আছেন নাকি ভনিতা করছেন? খতিব সাহেবকে মনে হচ্ছে রাস্তা থেকে সরিয়ে দিলেন। আমার তো তাই মনে হচ্ছে জব্বার সাহেব। দাঁতে দাঁত চেপে জব্বার সাহেব জবাব দেন। বড্ড বেশি বুঝে ফেলেছেন। আপনি অস্থির হচ্ছেন কেন? মাসুক সরাসরি জব্বার সাহেবের চোখের দিকে চেয়ে আছে। তার কথার মধ্যকার তাড়াহুড়ো আর বারংবার পলক ফেলা বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করেছে মাসুক। তাকে নিশ্চুপ থাকতে দেখে মাসুক বলল, আপনার হৃৎপিণ্ড ধরফর করছে, আসুন হার্ট রেট চেক করি। মুখ শক্ত করে তাকিয়ে রইলেন জব্বার সাহেব। শরীর থরথর করে কাঁপছে, কথা মুখ ফুটে বেরিয়ে আসতে পারছে না আর। শব্দ সংকট। মাসুক জব্বার সাহেবকে কথার চালে ফেলে ভীষণ খুশি। বলল, মঞ্জুকে চেনেন তো? দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যাকে আপনার বদৌলতে অ্যারেস্ট করা হয়েছিল। তার পরিবারকেও নিশ্চয়ই চেনেন। জব্বার সাহেব প্রতি উত্তরে বলল, আমি ক্রিমিনালদের কেন চিনতে যাব? আর আমার কারণে কোনো ক্রিমিনাল ধরা পড়েনি। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি মঞ্জুকে চেনেন? আমি চিনি না। আপনি চেনেন জব্বার সাহেব? আমি বলছি আমি চিনি না। মাসুক ক্ষণিক সময়ের জন্য ল্যাপটপ স্ক্রিন থেকে হেমার চিত্র সরিয়ে হেমার বাবা মায়ের খুনের ভিডিও অন করলো। অন করে জব্বার সাহেবের দিকে ল্যাপটপ ঘুরিয়ে দিয়ে বলল, দেখেন মনোযোগ দিয়ে। জব্বার সাহেবের মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। সে ধীরে ধীরে সামনে ঝুঁকে পড়ে ভিডিওটি পর্যবেক্ষণ করছে, যেন কোনো গোপন রহস্য উদ্ঘাটনের চেষ্টা। তার চোখে সতর্ক দৃষ্টি, একবারও পলক ফেলছে না। তবে সে নিজেও জানে না কি খুঁজছে। যেন ভিডিওর প্রতিটা ফ্রেমের মাঝে লুকিয়ে আছে কোনো অদেখা সত্য, নয়তো কোনো ভুল, যা সে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এক পর্যায়ে বলে ওঠেন, এখানে আমি কোথাও নেই। মাসুক বলল, আমি কি একবারও বলেছি আপনি এখানে আছেন? থতমত খেয়ে গেলেন জব্বার সাহেব। এলোমেলো দৃষ্টি ফেলে বললেন, তাহলে আমাকে কেন দেখতে বললেন? এমনি দেখতে বললাম। দেখলাম এমন ভয়াবহ হত্যা দেখে আপনার রুহ কাঁপে কিনা। আপনি উল্টো ভয়হীন নিজেকে খুঁজে বেড়াচ্ছেন। আপনার কোনো ইন্টারেস্ট নেই হেমার বাবা মায়ের মৃত্যুর দিকে। কথার মার প্যাচে পড়ে সোজা হয়ে দাঁড়ালেন জব্বার সাহেব। মাথা গরম হয়ে ঘাম বেরিয়ে পড়ছে, অস্থির লাগছে তার। মাসুক বলল, আসতে পারেন, এই ভিডিওতে কিছুই নেই। আপনার সাথে ঠাট্টা করলাম একটু। আপনাদের বাড়ির একমাত্র জামাই বলে কথা। মাসুক ঘরের দরজার পা রাখতেই বিরক্তির মাথায় চড়ে বসল। চোখে পড়ল নতুন বিপদ। রিমা ছোট বোন রাইমা এসে হাজির। সে তো আসতেই পারে, বোনের বাড়ি বলে কথা, কিন্তু ঘরের ভিতর থেকে ভেসে আসা হেমার করুণ কান্নার আওয়াজে মাসুকের রাগ তীব্র হয়ে উঠল। রাইমাকে পাশ কাটিয়ে প্রায় দৌড়ে ঘরের দিকে ছুটে গেল। হেমা পায়ের উপর মাথা রেখে হিচকি তুলে কাঁদছে। তার বুক ভরা কান্না মাসুককে বিচলিত করল। ব্যাগ ছুঁড়ে ফেলে তার পাশে বসে স্নেহময় কণ্ঠে বলল, হেমা, কি হয়েছে? কেন কাঁদছো? হেমা সুপরিচিত আওয়াজে মাথা তুলে তাকায়। পুরো মুখ জুড়ে লাল আভা ছড়িয়ে গেছে, নাক, গাল, চোখ ফুলে গেছে। মাসুক আরও অস্থির হলো। হেমার মুখখানা দু হাতে আগলে নিয়ে বলল, কি হয়েছে? কেউ কিছু বলেছে? আমাকে বলো। আমি পাগল, আমি পাগল। এবার রাগে মাথাটা ফেটে যাবে নিশ্চিত। চোখ গোল আর চোয়াল শক্ত হয়ে আসে। দাঁত কিরমির করে মাসুক পাশে দাঁড়িয়ে থাকা নার্সের দিকে যায়, প্রশ্ন করে, কে বলেছে ওকে পাগল? থামুন, আর কিছু বলা লাগবে না। হেমার চোখ মুখ দুই হাতে মুছে ঘরের বাহিরে বেরিয়ে গেল মাসুক। ভাই ভাবির রুমের বাহিরে দরজায় দাঁড়িয়ে নক করে। মিনিট তিনেকের মধ্যে রিমা বেরিয়ে এলো। রাইমার সাথে দুজনে মুখে উচ্ছ্বাসের হাসি। সেদিকে বিন্দুমাত্র আগ্রহ নেই মাসুকের। শান্তা বেগমও ছেলেকে দেখে পাশে এসে দাঁড়িয়েছেন। মাসুক রিমার দিকে চেয়ে বলল, কথা বলতে চাই। রিমা জবাবে বলে, হ্যাঁ বলো, কি বলবে? হেমাকে কি বলা হয়েছে? সে পাগল?
ঝড়ের পূর্বে এক নীরব থমথমে পরিবেশ বিরাজ করে, যেমন ঠিক তেমনি শুনেছে মাসুকের কণ্ঠস্বর। রিমা শাশুড়ির দিকে এক পলক চেয়ে গুরুত্বহীন ভঙ্গিতে বলল, পাগলকে পাগল বললে দোষ? মাসুকের দৃষ্টি নত, হাত শক্ত করে মুঠিবদ্ধ, ভারী কণ্ঠ তুলে বলল, ও পাগল না, মানসিকভাবে বিপর্যস্ত। আপনি একজন শিক্ষিত মানুষ ভাবি, আপনার আর আপনার বোনের কাছ থেকে এসব আশা করা যায় না। রাইমা বলে ওঠে, আপনি রাগ করছেন কেন? আমরা তো হিমার সাথে মজা করেছি, পাগলি আদরে রাগ। মাসুক অন্যদিকে চেয়ে বলল, আমি ভাবির সাথে কথা বলছি। রিমা বলল, তুমি আমার বোনের সাথে এমন আচরণ করতে পারো না। আমি আপনার বোনের সাথে এমন আচরণ করতে পারি না কেন? কারণ ও আমার বোন, এই বাড়ির মেহমান। মাসুক বলল। হেমার পাগলামি যেন ক্রমশই বেড়ে ওঠে, চিৎকারে ঘরটাকে কেঁপে উঠল। বিছানার চাদর এক হাতে টেনে ছুঁড়ে ফেলতে শুরু করে। নার্স এগিয়ে এলে হঠাৎ করে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এক অস্থির উত্তেজনা। মাসুক রাগী দৃষ্টিতে রিমা ও রাইমার দিকে তাকিয়ে এক প্রকার দ্বিধাগ্রস্তভাবে ঘরে চলে যায়। নার্সকে বাহিরে পাঠিয়ে সে দরজা বন্ধ করে দেয়। তড়িৎ গতিতে হেমার কাছে গিয়ে দুই হাত টেনে ধরে বলে, আমি ওদেরকে বুকে দিয়ে এসেছি, শান্ত হও। মুখ ভঙ্গি বিকৃতি করে হাত ছাড়িয়ে নিল হেমা। মাসুকের বুকে আঘাত করতে লাগলো। বলল, আমি কান্না করছি, তুমি আমাকে ফেলে রেখে বাইরে গেলে কেন? আমি একা একা কান্না করছিলাম, তুমি আমাকে রেখে চলে গেছো। তোমাকে ভালো লাগে না, যাও, আমার সামনে থেকে যাও। বল প্রয়োগ করে হেমার দুই হাত পিছনে বেঁধে ফেলল মাসুক নিজের হাতের সাহায্যে। তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, রাগ দেখাচ্ছ? দেখাও, কিন্তু কি চাও সেটা বলো। হেমার আগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে ফেলে রেখে গেলে কেন? তোমাকে যে বকেছে তাকে বকতে গিয়েছিলাম। হেমা ক্ষিপ্ত সুরে বলে ওঠে, না, যেতে পারবে না, আমাকে ছাড়ো। তুমি কাঁদলে আমি তোমার পাশে থাকি, এটাই চাও তো? হ্যাঁ হ্যাঁ। মাসুক শান্ত হয়ে বলল, তাহলে সেটা মুখ ফুটে বলনি কেন? কি শিখিয়েছি এতদিন তোমাকে, সব ভুলে গেছো? তুমি কি চাও সেটা সরাসরি বলতে শিখাইনি? আকস্মিক শান্ত হয়ে গেল হেমা। ছটফট থেমে গেল। মাসুকের শেখানো বিষয়গুলো ধীরে ধীরে মনে করতে লাগলো। কেমন কেন আবছা সবকিছু। তারপরও কিছুটা মনে পড়েছে। মাসুক ফের বলল, মনে পড়েছে? আর কি বলেছিলাম? কেউ যদি রাগানোর চেষ্টা করে কি করবে? কেউ যদি তোমাকে পাগল বলে কি করবে? হেমা মুখ ঘুরিয়ে বলল। মনে নেই। মাসুক অন্য হাতের সাহায্যে হেমার মুখ চেপে নিজের দিকে ঘুরিয়ে নিল। বলল, তাকাও আমার দিকে, চোখে চোখ রেখে কথা বলবে, মনে নেই? হেমা চোখ বড় বড় করে চেয়ে বলে, না না, মানে মনে নেই। মিথ্যে বলছো। হেমার মুখটা চুপসে গেল। ঠোঁটে ঠোঁট চেপে ধরল। ইচ্ছাকৃত চোখ এদিক ওদিক ঘোরাচ্ছে। মাসুক তীর্যক দৃষ্টিতে চেয়ে। জানা আছে তার এই ভনিতা মিথ্যে বলে মুখ এমন বানায়। মাসুক পুনরায় প্রশ্ন করল। উত্তর দাও হেমা। হেমা বিড়বিড় করে বলল, কেউ পাগল বললে তার দিকে তাকাতে না করেছো। আর ভুলে গেছি। আমি চলে যাব কিন্তু। সত্যি ভুলে গেছি, সত্যি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে মাসুক। ব্লাড টেস্টের রিপোর্ট অনুযায়ী তাকে ভুল মেডিসিন দেওয়া হয়েছিল। সেটা মাসুকের দৃষ্টির অগোচরে। ভয়াবহ দৃশ্যগুলো দেখানো হচ্ছিল বারবার, যার কারণে হেমার অবস্থা যতবার উন্নতি হয়েছে তার চেয়ে 2 গুণ বেশি অবনতি হয়েছে। এখন সেই রিস্ক নেই। মাসুক হেমাকে ছেড়ে দিল। 2 হাতের সাহায্যে এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল, চুপচাপ বসো এখানে, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর এসে তোমার পড়া ধরবো। হেমা বলে ওঠে, না। হ্যাঁ, তোমাকে এতগুলো বই কেন দিয়েছি? পড়তে হবে হেমা, চুপচাপ বসো এখানে, এক পা নড়চড় যেন না হয়। হেমা মুখ ফুলিয়ে বসে রইল। রাগ হচ্ছে ভীষণ। মাসুক কেন তার সাথে এমন আচরণ করলো? তাকে কি করে শিক্ষা দেওয়া যায়? এদিক ওদিক চেয়ে দেখলো, কি করবে কিছু বুঝতে পারছে না। হুট করে চোখ গেল ওয়াশরুমের দরজায়।
হেমা ঠোঁট কামড়ে হাসে, এক লাফে উঠে বাহির থেকে দরজা বন্ধ করে বলল, তোমাকে আটকে রেখেছি শুনছো? আমি বই পড়বো না, আমার পড়তে ভালো লাগে না। মাসুক এর অর্থ বোঝে কয়েক মিনিট পর। দরজা বন্ধ বাহির থেকে। হেমা খিলখিল করে হেসে চলেছে। মাসুক বলল, পুরোপুরি সুস্থ হও একবার, তারপর সব উসুল তুলবো আমি।